নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব ধানের নাড়া পোড়ানো ও তার ক্ষতিকর যে দিকগুলি সেই বিষয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম চক্রবর্তী, যুগ্ম কৃষি অধিকর্তা, পাট, পূর্ব বর্ধমান জেলা। সঙ্গে রয়েছে বিপ্লব ঘোষ। নমস্কার অরিন্দম দা। নমস্কার। আমরা জানি যে চাষি বন্ধুরা এখন ধান কাটতে শুরু করেছে, অর্থাৎ ধান কাটার যে মরশুম সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই ধান কাটা শেষ হলে মাঠের পর মাঠ কৃষকরা কিন্তু আগুন জ্বালিয়ে দিচ্ছেন, ধোঁয়াতে ঢেকে যাচ্ছে আকাশ বাতাস, যার ফলে পরিবেশ দারুণ ক্ষতি করছে। পাশাপাশি আমাদের শারীরিক যে সমস্যাগুলি, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, এগুলোও কিন্তু দেখা দিচ্ছে। অনেক চাষি বন্ধু জেনেও ভুল করছেন এবং এই বিষয়ে সচেতন হওয়া দরকার। তাই আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমি অরিন্দমদার কাছে জানব যে এই কৃষকরা নাড়া পোড়াচ্ছেন কেন। দেখুন, নাড়া পোড়ানোটা বিগত প্রায় গত 10 বছরেই এই জিনিসটি শুরু হয়েছে। আগে আমাদের যখন কৃষকরা ধান কাটতেন কাস্তে দিয়ে, তখন মাটির গোড়ার কাছ থেকে কেটে নিতেন এবং খড়টাকে তারা রাখতেন এবং গবাদি পশু এবং অন্যান্য কাজে তারা ব্যবহার করতেন। এর একটা ব্যবহার ছিল। পরবর্তীকালে যখন কম্বাইন্ড হারভেস্টার বলে যন্ত্রটি মাঠে এলো, এটা খুব দ্রুততার সাথে ধান কাটতে পারে। ধান কেটে সেটাকে একদম বস্তায় ভরে দিচ্ছে এবং প্রসেসিং যে ব্যাপারটা সেটা করে দিচ্ছে। ফলে এটা কিন্তু আমাদের কৃষকদের মধ্যে দারুণ পপুলারিটি পেয়েছে এবং মানুষের মধ্যে কিন্তু এটা সাড়া ফেলেছিল। কিন্তু এই যন্ত্রটির একটা মূল অসুবিধা হচ্ছে, এই যন্ত্রটি যখন কাটছে তখন শীষের কাছ থেকে কাটছে, ফলে খড়টার অনেকটা অংশ মাঠেই কিন্তু থেকে যাচ্ছে, যেটাকে সাধারণ ভাষায় আমরা নাড়া বলি। নাড়ার থেকেও একটু বড় সাইজের মাঠে থেকে যাচ্ছে। এর ফলে যখন মাঠ খালি করার ব্যাপার আছে, অর্থাৎ এখন ধান কাটার পরে অধিকাংশ কৃষকই কিন্তু রবি মরশুম আসছে, রবি ফসল চাষ করবেন। সুতরাং সেই রবি ফসল চাষ করার জন্য তারা চাইবেন মাঠটা দ্রুত খালি করতে, কেন আমরা জানি মাঠের যত দিন যাবে রস চলে যাবে এবং চাষ করতে তাদের অসুবিধা হবে। এই দ্রুত মাঠ খালি করতে গিয়ে এবং চাষটা তাড়াতাড়ি করতে গিয়ে তারা কি করছেন, একটি দেশলাই কাঠি জ্বালিয়ে দিলেই কিন্তু এই খড়টাতে আগুন ধরে যাচ্ছে। মূলত এই জিনিসটাকেই নাড়া পোড়া বলছে এবং নাড়া পোড়ানোর ফলে এলাকার পর এলাকা একটা দারুণভাবে যেন সবসময় দাউ দাউ করে জ্বলছে। এবং আমরা জানি এই সময় উত্তরে বাতাস দেয়, এই বাতাসে কিন্তু সমস্ত পরিবেশ সমাজের উপরে কিন্তু এই ধোঁয়া ছড়িয়ে পড়ছে। নাড়া পোড়ানোর মূল কারণ কিন্তু এইটি। এই যে পরিবেশের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ছে, মানুষের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতি করছে, তো এই নাড়া পোড়ানোতে পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে? দেখুন, পরিবেশের সবচেয়ে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, পরিবেশের যে ধোঁয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা জানি যে কোনো জিনিস পোড়ালে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অন্যান্য যেসব বিষাক্ত গ্যাস, গ্রিন হাউস এফেক্ট, সব কিছুতেই কিন্তু একটা পরিবর্তন আসছে। আমরা জানি অন্যান্য কিছু রাজ্যে, বিশেষ করে দিল্লি বা হরিয়ানা, এইসব জায়গাতে এই নাড়া পোড়ানো কিন্তু একটা বিরাট ভূমিকা নিয়েছে। মানুষ নিঃশ্বাস নিতে পারছেন না, ঘরের বাইরে কিন্তু যেতে পারছেন না। আমরাও আমাদের দিকে যদি শীতকালে যদি আমরা একটু মাঠের দিকে যাই, আমরা দেখব যে ধোঁয়া এবং কুয়াশা মিশে, যে স্মগ বলা হয়, স্মোক এবং ফগ মিলে সেই স্মগ তৈরি হয়ে কিন্তু মাঠের উপরে ভেসে আছে। এগুলি আমাদের ফুসফুসকে দ্রুত আক্রমণ করছে এবং আমাদের শারীরিক নানা রকম চোখ জ্বলা, চোখের অসুখ এবং নিঃশ্বাস নিতে কষ্ট, নানা রকম কিন্তু রোগ অসুখ দেখছে। এবং এটা যেহেতু প্রতি বছর হচ্ছে এবং গ্রিন হাউস এফেক্টও কিন্তু এর দ্বারা বাড়ছে, সুতরাং পরিবেশের একটা দারুণ ক্ষতিকারক দিক হচ্ছে বর্তমানে এই নাড়া পোড়ানো। ঠিক, পরিবেশের পাশাপাশি আপনার কাছে জেনে নেব যে আমাদের জমি বা কৃষি ক্ষেত্র যেখানে রয়েছে, যেটা চাষি বন্ধুদের বলা যেতে পারে জীবিকার একটা প্রধান অঙ্গ বলা যেতেই পারে, তো কৃষিক্ষেত্রে এর কি প্রভাব আছে? কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব হচ্ছে নাড়া পোড়ানোতে। দেখুন, আমরা যে মাঠে সার দিই, বিভিন্ন রকমভাবে মাঠে চাষ করি, আমরা কি করি, আমরা ফসলটাকে মূলত নিই হচ্ছে যেটা আমরা খাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও যে খড় বা অন্যান্য জিনিস, যে জৈব পদার্থ, সেগুলো কিন্তু তৈরি হতে কিন্তু আমরা তার জন্য কিন্তু সার এবং অন্যান্য জিনিস দিয়েছি। এই জিনিসগুলোর মধ্যে কিন্তু প্রাকৃতিক উপাদান ভরপুর আছে।
প্রথম যেটা নাড়া পোড়ানোতে আমরা সবচেয়ে ক্ষতি করছি, এই প্রাকৃতিক উপাদানগুলোকে আমরা জ্বালিয়ে দিচ্ছি, ফলে সেটাকে কিন্তু কৃষিতে পুনর্ব্যবহার করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত যেটা হচ্ছে কৃষিক্ষেত্রে সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে মাঠে আগুন ধরিয়ে দেওয়ার ফলে অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত মাটি শক্ত হয়ে যাচ্ছে এবং তাতে ছাই মিশে যাচ্ছে। এতে দুটো জিনিস হচ্ছে, একটা আমরা জানি যে মাটিতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, প্রত্যেকটা মাটির সাথে আরেকটা মাটির মাঝখানে যে ফাঁক, সেই ফাঁকের মধ্যে বাতাস, যে বাতাস গাছ নিতে হয় গাছকে, এবং জল থাকে, এবং জল ধারণ করার একটা সুযোগ থাকে, সেখানেই কিন্তু জলটা জমা থাকে। সেইগুলো কিন্তু যেই এই আগুনটা আমরা ধরিয়ে দিচ্ছি সেটা কিন্তু কম্প্যাক্ট হচ্ছে, অর্থাৎ সেই ফাঁকগুলো কিন্তু জল বাষ্পায়িত হয়ে যাচ্ছে এবং ভেতরের গ্যাস কিন্তু বেরিয়ে যাচ্ছে, ফলে একটা শক্ত ইঁটের মতো পদার্থ তৈরি হচ্ছে। তৃতীয়ত, আমরা যতই মাঠে আমরা যাই চাষ করি না কেন, আমরা রাসায়নিক সার দিই বা যাই দিই না কেন, মাটিতে কিন্তু জৈব কিছু ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু থাকে, যারা কিন্তু ওই সারকে ভেঙে মাঠে এমন অনুকূল পরিবেশ করতে পারে যেটা কিন্তু গাছ কিন্তু যেখান থেকে খাবার নেয়। এই আগুন ধরিয়ে দেওয়ার ফলে তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এবং আমাদের চতুর্থত যেটা হচ্ছে, হাজার হাজার বছর ধরে পেরিয়ে যাওয়ার পরে মাটির যে উপরিভাগ, আমাদের ভূপৃষ্ঠের যে উপরিভাগ, সেখানেই কিন্তু জৈব পদার্থ আছে। সেই জৈব পদার্থটাকে কিন্তু আমরা পুড়িয়ে দিচ্ছি, ফলে কৃষিতে দিনে 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 যা আসছে তাতে কিন্তু এই মাটিকে আর পুনর্নবীকরণ করার মতো পরিস্থিতি থাকছে না, এবং এই উপরের অংশটা কিন্তু অব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে। সুতরাং কৃষকরা যদি এটা না বুঝতে পারেন, তারা সাময়িক হয়তো তাৎক্ষণিক লাভ পাচ্ছেন, কিন্তু পরবর্তীকালে তাদের কিন্তু এটা প্রচুর কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং তা হচ্ছেও। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি জলধারণ বা অন্যান্য যে সুযোগ, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, মাটি কিন্তু একটা জৈবিক আধারের মতো, যেখানে কিন্তু আমরা চাষবাস করি। মাটি কিন্তু কংক্রিটের সিমেন্ট নয় যে যেখানে তার উপরে যা খুশি করা যেতে পারে। এই জন্য কৃষকদেরকে বলবো, কৃষিক্ষেত্রে এই যে 4টি কারণ বললাম, এর ব্যাপক এই 4টি প্রভাব কিন্তু আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি। ঠিক, একদম ঠিক কথা যে কৃষিক্ষেত্রে আমাদের কিভাবে প্রভাব পড়ছে অনেক চাষি বন্ধুদের এটা জানা নেই, আমাদের সচেতন হতে হবে। কিন্তু এর তো কোনো বিকল্প ব্যবস্থা আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে মাঠে ধান কাটা হয়ে গেল, নাড়াগুলো পড়ে রয়েছে, সেখানে কৃষকরা হয়তো ভাবছে যে নাড়া পুড়িয়ে দিলে আমার জমি ভালো হবে, ফলন ভালো পাবো। কিন্তু নাড়া না পুড়িয়ে কৃষকরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারেন? দেখুন, এখন কৃষকরা এটাকে অনেকভাবেই কাজে লাগাতে পারেন। 1 নম্বর হচ্ছে, আমি যে একটু আগে বললাম যে খড়ের মধ্যেও প্রচুর জৈব উপাদান আছে। খড়টাকে আপনারা যদি আমরা মাঠের মধ্যেই পচিয়ে ফেলার ব্যবস্থা করতে পারেন খুব সহজে, বেশিরভাগ জায়গাতে এখন স্যালো সাবমার্সিবল সেচের নানা ব্যবস্থা আছে। সেক্ষেত্রে মাঠে জল ঢুকিয়ে যদি কাঠাতে 250 হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট মাঠে প্রয়োগ করেন, তাহলে কিন্তু এটা খুব দ্রুত পচে মাটিতে কিন্তু একটা সার তৈরি হবে, যেটা পরবর্তীকালে পুনর্নবীকরণ করা যাচ্ছে, বিভিন্ন সার মানে নতুনভাবে তৈরি হচ্ছে, ফলে কিন্তু ফসলের গুণমান বাড়তে পারে। এটা একটা দিক হতে পারে। 2 নম্বর হচ্ছে, নানা রকম এখন ব্যাকটেরিয়া মিশ্রণ পাওয়া যাচ্ছে, যে মিশ্রণটা মাঠে ওই খড়ের উপর যদি আমরা স্প্রে করে দিই, খুব দ্রুত কিন্তু তাকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলতে পারছে। সুতরাং এই দুটো যদি উপায় আমরা নিতে পারি, তাহলে কিন্তু কিছুটা হতে পারে। এছাড়া আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন যন্ত্র আবিষ্কৃত হয়েছে, সেই যন্ত্রেতে আমরা এই যে খড়, এই যে এগুলোকে আমরা কুটি কুটি করে কেটে ফেলতে পারি। মালচার, শ্রেডার, নানা রকম যন্ত্র বেরিয়েছে। তাহলে সেগুলো করে নিলেও কিন্তু মূল চাষ যখন করব, মানে পরবর্তীকালে রোটাভেটার বা পাওয়ার টিলার চালাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এইগুলি যদি কৃষকরা ফলো করেন, তাহলেও কিন্তু এটা কিন্তু ব্যবহার করা যাবে, এবং এটা কিন্তু একটা প্রাকৃতিক উপাদান হিসাবে তার মাঠে কিন্তু যোগদান করতে পারবেন। সুতরাং এইগুলো যদি না করেন এবং নাড়া পড়েন, তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনাটাই বেশি। এটা সরকারিভাবে কোনো সুবিধা আছে কি? হ্যাঁ, অবশ্যই সরকারিভাবে সুবিধা আছে। সরকারিভাবে মূল যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে, আমরা যখন মাঠে এই যে বললাম মালচার, শ্রেডার, এগুলো বললাম, এবং এখন নতুন যে কম্বাইন্ড হারভেস্টার এসছেন, সেই কম্বাইন্ড হারভেস্টারের জন্য সরকার থেকে নানা রকম যে ভর্তুকিযুক্ত প্রকল্প দেওয়া হয়, সেই প্রকল্পের অন্তর্গত এই মালচার বা শ্রেডার নেওয়া যেতে পারে। এছাড়া আমরা জানি যে
মাঠে যদি সবগুলোকে জড়ো করে সেইগুলোকে কিন্তু বাইরে কিন্তু বিক্রি করা যায়, এবং পেপার ইন্ডাস্ট্রি, এখন যে পেপার ন্যাপকিন তৈরি হয় তারা, এরকম বিভিন্ন জায়গায় ব্রিক ফিল্ড, তারা কিন্তু এগুলোকে ব্রিকেট তৈরি করে এগুলো কিন্তু কিনে নিচ্ছেন। এইগুলো করাতে সরকার কিন্তু নানা রকমভাবে সহযোগিতা করেন। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে যেমন সুবিধা আছে, ঠিক সেইভাবে এআইএফ বা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার যে ফান্ড যে স্কিম আছে, তাতে কিন্তু কম সুদে কৃষকদেরকে কিন্তু নানা রকম লোন দেওয়া হয়। সেই লোনের মাধ্যমে এগুলো কিনে কিন্তু তারা ভাড়াও দিতে পারেন, নিজেরাও কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে যে বেল মেশিন পাওয়া যায়, স্ট্র বেলার বলে, আমরা দেখে থাকবো, সেইগুলোকে কিন্তু পুরো জিনিসটাকে একটা বক্সের মতো তৈরি করে সেগুলোকেও কিন্তু বিক্রি করা যায়। এই জিনিসগুলো যদি করেন তাহলে কিন্তু এটার থেকে একটা স্থায়ী সমাধান এবং রোজগারের উপায় কিন্তু বেরিয়ে যাবে। শুধু আগুন লাগিয়ে দিলে হয়তো সাময়িকভাবে আমরা মুক্তি পাচ্ছি, কিন্তু এটাকে যদি কাজে লাগিয়ে রোজগার বাড়ানোরও একটা পন্থা হিসেবে আমরা দেখতে পারি, তাতে কৃষকরাও উপকৃত হবেন, আর যেসব কৃষক এটা করছেন তারাও কিন্তু উপকৃত হবেন। এছাড়া সরকার বিভিন্ন রকম এই যে জিনিসগুলোর কথা বললাম, এগুলো কিভাবে মাঠে কাজ করে তার নানা রকম প্রদর্শনী করেন। কৃষকরা যদি সহকৃষি অধিকর্তার করণে যোগাযোগ করেন, তারা কিন্তু এইগুলো মাঠে প্রয়োগ করে দেখিয়ে দেবেন, এবং তার কি যন্ত্রের কি দাম আছে এবং সেই যন্ত্রে থেকে কিভাবে সুবিধা পাওয়া যায়, ভর্তুকি কত, সবকিছুই কিন্তু তাদেরকে বুঝিয়ে দেবেন। এবং বুঝিয়ে দেওয়ার ফলে এই যে পরিবেশের যে বিরাট ক্ষতি, তারা যদি সেটা মাঠে গিয়ে প্রয়োগ করেন তাহলে কিন্তু তারা উপকার পাবেন। আরেকটা জিনিস জানবো যে এই নাড়া পোড়ানো বন্ধ করার জন্য সরকারি দপ্তর থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? প্রথম যেটা করা হচ্ছে, সর্বত্র প্রচার করা হচ্ছে। বড় দেখবেন বাজারে বিভিন্ন জায়গায় এবং বড় বড় সরকারি দপ্তরের সামনে আমরা বিভিন্ন হোর্ডিং লাগাচ্ছি, আমরা মাইকিং করি, আমরা প্রচার করছি, আমরা কৃষকদেরকে অনুরোধ করছি, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমেও আমরা বলছি যে এই জিনিসগুলো করা যাবে না। এছাড়া সরকার এখন পরিবেশ দপ্তর থেকে নির্দিষ্ট আইন করেছেন যে এই ধরনের নাড়া পোড়ানো বা পরিবেশ ক্ষতি করে এমন জিনিসের জন্য কিন্তু জেল জরিমানা দুটোই হতে পারে। কৃষকদের মধ্যে এটা প্রচার হচ্ছে, কিন্তু দেখুন সরকারি উদ্যোগ ততক্ষণই সফল হতে পারবে না যদি আমরা কৃষকদের মধ্যে সেই সচেতনতা আনতে পারি। আমরা সরকারি সেই উদ্যোগকে আমরা মাঠে নিয়ে যাচ্ছি, এবং পশ্চিমবঙ্গ সরকার খুবই চেষ্টা করছেন কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার। এমন নয় যে এই সচেতনতা বৃদ্ধি করা যায়নি, বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং কৃষকরা এগিয়ে আসছেন, এবং সেটাকে কাজে লাগিয়ে তার সরকারি যে উদ্যোগে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হচ্ছে সেই যন্ত্রপাতিকেও কাজে লাগাচ্ছেন। ফলে মাঠে কিন্তু আমাদের এর একটা প্রভাব পড়ছে। আমাদের মনে রাখতে হবে, নাড়া কিন্তু সম্পদ, নাড়া কিন্তু কোনো অপচয়ের জিনিস নয়। তাই জন্য নাড়া পোড়া থেকে সবাইকে বলছি যে বিরত থাকুন এবং চেষ্টা করুন এটাকে কাজে লাগিয়ে আরও ভবিষ্যতে কি করে রোজগার করা যায় বা মাঠের উপকার করা যায় বা ফসলের গুণমান বাড়ানো যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করতে। ঠিক, আজকের অনুষ্ঠানটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ছিল, ধানের নাড়া পোড়ানো ও তার ক্ষতিকর দিকগুলি। এই বিষয়ে শুধুমাত্র যে সরকারি উদ্যোগ নিলেই হবে না, আমাদের আকাশবাণী কিষাণবাণী যে অনুষ্ঠান হচ্ছে সেখানেও আমরা প্রচার করে থাকি, সেই বিষয়েও আমাদের শুধু উদ্যোগ নিলে হবে না, সকল চাষি বন্ধুকে এগিয়ে আসতে হবে, সমাজকে সচেতন হতে হবে। তাহলেই কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদের পরিবেশকে দূষণ হাত থেকে রক্ষা করতে পারবো এবং আমাদের যে শরীর সেটাও কিন্তু সুস্থ রাখতে পারবো। পাশাপাশি আমাদের যে জমি মাঠ বা কৃষিক্ষেত্র রয়েছে সেটাও কিন্তু আমরা ভালোভাবে রাখতে পারবো এবং চাষি বন্ধুরা ভালোভাবে চাষ করতে পারবেন, আরও বেশি করে ফলন বা ফসল আপনারা পেতে পারেন। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম চক্রবর্তী, যুগ্ম কৃষি অধিকর্তা, পাট, পূর্ব বর্ধমান জেলা। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। নমস্কার। কিষাণবাণীর দ্বিতীয় পর্বে আমরা সবজি চাষ নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো বীরভূম জেলার লাভপুর ব্লকের গোপদিঘি গ্রামের প্রগতিশীল চাষি বন্ধু উৎপল ঘোষের সঙ্গে। উৎপলবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। উৎপলবাবু, আমরা সবজি চাষ নিয়ে কথা অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি। প্রথম পর্বে আমরা কথা বললাম নাড়া পোড়ানোর কুফল নিয়ে। আপনি যেখানে চাষবাস করছেন এই গোপদিঘি গ্রামে, এখানে কি চাষি বন্ধুরা নাড়া পোড়ান? চাষি বন্ধুরা আগে পড়াইতো, কিন্তু তাতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। ধরুন ওই জমির মধ্যে আগুন দিয়ে যখনই পোড়াইছে তখন মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে এবং মাটির মধ্যে যে
উপকারী যে জীবাণুগুলো রয়েছে সেই উপকারী জীবাণুগুলো অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। দিয়ে এখন আমরা করি কি, মেশিনে ধান কাটলে ওই কুটোগুলো গোটা জমি আমরা ছড়িয়ে দিই। ছড়িয়ে দিয়ে অনেকে পারলে শুকনোতে রোটার ফাল দিয়ে ট্রাক্টরে চষে দেয়, দিয়ে কুটোগুলো খাইয়ে দেয়। আবার অনেকে গ্রীষ্মে চাষ করে, তখন ওগুলো রোটার ফাল দিয়ে মাটিতেই ভরিয়ে দেয়, তাতে খুবই ভালো হয়। আমিও সকলকে বলি যে এটা পুড়িয়ে দিও না। এটা পুড়িয়ে দিলে কি হয়েছে, আমরা ইট ভাটাই যেমন দেখি মাটিটাকে পুড়িয়ে ইট তৈরি হয়েছে, তাহলে ইটের উপর যদি কোনো সবজি বা ধান যে কোনো জিনিস হোক লাগাইলে তো সেটা হবে না অলরেডি। এবার প্রত্যেক মানুষে বুঝতে শিখেছে, বুঝতে শেখার জন্য ওই নাড়া পোড়ানোটা অলরেডি প্রায় বন্ধের মুখী। এটা যদি জমির কোণে এক জায়গা করে একটু জল দিয়ে পচিয়ে ফেলা হয়, ধরুন ডিকম্পোজার ট্যাবলেট, এগুলো পাওয়া যায়, এডিএ অফিস থেকেও দেওয়া হয়, এগুলো তো করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদম করা যেতে পারে। জমির কোণে এক জায়গায় জড়ো করিয়ে আপনার জল দিয়ে ওই ট্যাবলেটটা দিয়ে যদি জল ছিটিয়ে দেওয়া হয়, ওটা অলরেডি পচে গিয়ে কুটোর মধ্যে প্রচুর কেঁচো তৈরি হয়ে যায়। এবং সেটা গ্রীষ্মে যখন আমরা চাষ করব তখন সেই কুটোগুলো যদি গোটা জমি ছড়িয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের প্রচুর উপকার হয়। চাষি বন্ধুদের উদ্দেশ্যে আপনার এই পরামর্শ অবশ্যই অত্যন্ত মূল্যবান। আশা করব আপনার মতো চাষি বন্ধুদের কথা শুনে অন্যান্য চাষি বন্ধু যারা এখন এই ভুল কাজটা করে যাচ্ছেন তারা এটা করবেন না, কারণ এটা আপনার জমির ক্ষতি, তার সঙ্গে পরিবেশের ক্ষতি, আর পরিবেশের ক্ষতি মানে তো আপনারও ক্ষতি। আশা করব চাষি বন্ধুরা এটার থেকে বিরত হবেন। এরপর আমরা আপনার সবজি চাষ নিয়ে একটু কথা বলি। আপনার কি সারা বছর ধরে সবজি থাকে? হ্যাঁ, আমি ম্যাক্সিমাম সারা বছরই সবজি চাষ করি। প্রথমে ধরুন আমি বৈশাখ মাসে আমি বেগুনে চারা পেরেছিলাম। চারা পাড়ার পরে সেই চারা মোটামুটি বৈশাখ মাসে মাঝামাঝি করে মূল জমিতে আমি সেই চারা পুঁতেছিলাম। এবার মূল জমিতে চারা পোঁতার আগে 6 কাঠা জমিতে যথেষ্ট পরিমাণে গোবর সার এবং জমিটা আমি চুন খাইয়েছিলাম, কৃষি চুন। তারপর আমি টাইকোনামা ভেইটি দিয়ে মাটিটাকেও আমি শোধন করেছিলাম। শোধন করার পরে 15 দিন ফেলে রেখে আমি বেগুনের চারা বসিয়েছিলাম। বেগুনের চারা বসানোর পরে গাছ খুব সুন্দর হলো। মোটামুটি 1.5 মাসের মধ্যে আমার কিন্তু বেগুন ধরতে লেগেছিল। আপনি যত্ন পরিচর্যাটা কিভাবে করলেন? এবছর পরিচর্যা একটু বেশি করতে হয়েছিল, কারণ জ্যৈষ্ঠ মাস থেকে টানা বৃষ্টি হয়ে গিয়েছিল। তবে আমার এমনি জমি যদি একটু ডাঙা জমি হয় সেক্ষেত্রে অসুবিধা হয় না। জল জমলেও মানে জলটা মরে যায়, সেক্ষেত্রে অসুবিধা হয় না। আর মেন জিনিস হচ্ছে জমিটা পরিষ্কার রাখা, ঘাসটা যাতে না বেরেই সেইভাবে বাতাল পেলেই কোড়া খোসাটা করতে হয়। একটু কোড়া খোসা করে বেগুনের যেসব সারগুলো 10-26 বা ইউরিয়া পটাশ যেটা যা দরকার সেগুলো দিতে হয়। আর পোকা লাগার ব্যাপারটা? পোকা লাগার ব্যাপারটা প্রথম দিকে তখন রোদের তাপমাত্রা থাকে, তো তখন পোকা যথেষ্ট লাগে। সেই ক্ষেত্রে আমি কিছু কিছু ক্ষেত্রে ওই নিম তেলটা ব্যবহার করি, মানে গাছটাকে আমি তেতো করে দিই। আবার অনেক ক্ষেত্রে আমি ওই কালমেঘ আর নিম পাতা দুটোকে হাঁড়ির মধ্যে জল দিয়ে সেদ্ধ করি। সেদ্ধ করার পর ওই জলটাকে আমি ঠান্ডা করে ওর সঙ্গে আর কিছুটা জল আমি মিশিয়ে দিই, দিয়ে তারপর স্প্রে করি। এটাতে ভালো কাজ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে রেজাল্ট আসে, খুবই ভালো রেজাল্ট হয়। এবারে বেগুনের তো ভালো দাম পেয়েছেন। হ্যাঁ, আমি যে সময় থেকে বেগুন আমি তুলতে লেগেছি তখন মোটামুটি 70 টাকা কেজি ছিল, এবং আমার 6 কাঠা জমিতে 2 দিন পর পর প্রায় আপনার 90 থেকে 1 কুইন্টাল করে আমি বেগুন তুলেছি। সপ্তাহে 3 দিন তুলছেন? হ্যাঁ, সপ্তাহে আমি 3 দিন করে বেগুন তুলতাম। তার মানে ওই 6 কাঠা জমিতে প্রায় 2.5 কুইন্টাল অন্তত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই আমরা যে ভাঙর বেগুনটা লাগাই এটা প্রচুর পরিমাণে ফলন। আর এবছর বাজারটা খুব ভালো পেয়েছি, তাতে আমার বেগুন লাগিয়ে প্রচুর লাভ হয়েছে আমার। 2 কুইন্টালও যদি সপ্তাহে ধরি, তার মানে মাসে 8 কুইন্টাল। এখন 70 টাকা কেজি। না, ওটা মাসে 8 কুইন্টাল গড়ান হয় না। বেগুনটা অলরেডি 15 দিন প্রচুর পরিমাণে ফল দেয়। 15 দিন ফলন দেওয়ার পরে গাছটা 7 দিন রেস্ট নেয়, মানে ফুল ফলটা 7 দিন থাকে না। আর আমি যে বলছি 70 টাকা কেজি, সেই 70 টাকা কেজিটা হচ্ছে প্রথম দিকে। তারপরে 50, 40, 30 হইতে হইতে এখন যেমন 20 টাকা কেজি। তাহলে আমি যদি
একটা গড়ের কথা বলি, আপনি যেটা বললেন মাসে 8 কুইন্টাল না হয় এটা 5 কুইন্টাল মতো হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 5 কুইন্টাল আপনার সাফিসিয়েন্ট হবেই। আর যদি 70 থেকে 20, আচ্ছা এটা 40 টাকা গড়ে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গড়ান এটা 40 টাকা এভারেজটা আসবে। এই 5 কুইন্টালের সঙ্গে 40 টাকা কেজি মানে 4,000 টাকা কুইন্টাল, 5 কুইন্টালে 20,000 টাকা, গড়ে মাসে 20,000 টাকা এটা হবে, তাই তো? হ্যাঁ, মাসে আপনার গড়ান 20,000 টাকা, ওটা হবেই হবে। কিন্তু খরচ আছে যে অনেকটা। 6 কাঠা জমিতে 14 থেকে 15,000 টাকা খরচ আছে আমার। 10-26 লেবার, ট্রাক্টরে চাষ দেওয়া বা কীটনাশক যেসবগুলো ব্যবহার করি সেসব নিয়ে 15,000 টাকা খরচ আছে। আর মোট তো এখন 3 মাস হলো। হ্যাঁ, 3 মাস হলো। এবার আপনার এই যে শীত পড়ে গেছে, এই ক্ষেত্রে এবার আমার আর কোনো কীটনাশক লাগছে না, যে ফলটাই হয়েছে পুরো একদম লাভের উপরে, কোনো খরচ নেই এখন এই মুহূর্তে। 3 কুড়ি 60, তার থেকে 15 বাদ দিলে 45, মোটামুটি 40 থেকে 45,000 টাকা এই 6 কাঠা জমিতে আসবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম 40 থেকে 45,000 টাকা কোনো কথাই নাই, ওটা হবেই হবে। এই বেগুন গাছগুলো কতদিন বেগুন দেবে? এই বেগুন গাছটা আপনার একদম বৈশাখ মাস পর্যন্ত। বেগুনের সঙ্গে সঙ্গে আপনার আর কি কি ছিল? 6 কাঠা বেগুন ছিল আর 3 কাঠা আমার কলা চাষ ছিল। বেগুনের চারার সঙ্গেই একসঙ্গেই আমি কলার বেচনগুলা মাটিতে রোপণ করেছিলাম। আর ওটা কলাটা আপনার বর্ষার দিনে মাচা করে নেট দিয়ে কলাটা চাষ করতে হয়, আর কলাটা প্রচুর ফলন হয়। আমি কলা যেদিন থেকে বীজতে লেগেছি, আমি 40-45 টাকা যখন বাজার দর ছিল তখন থেকে আমি কলাটা বীজতে লেগেছিলাম। এবং ওই 3 কাঠা জমিতে আপনার সপ্তাহে প্রায় 40-45 কেজি করে কলা হতো প্রথম দিকে। যখন ধরতে লাগে তারপরে মাঝে ওইটা পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছিল। আর কলাটা আপনার টানা খুব বেশি দিন হয় না, মোটামুটি 2 মাস টানা হয়। টানা হওয়ার পরে কলা গাছটা আর থাকে না, ওটা মারা যায়। সপ্তাহে যদি 40 কেজি হয় তাহলে মাসে এটা 4×4 = 160। আমরা যদি 1.5 কুইন্টাল ধরি এবং 40 টাকা করে কেজি যদি ধরি, মোটামুটি 4×6 = 6,000 টাকা মোটামুটি এটা আসে 3 কাঠা থেকে। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার মাসে 6,000 টাকা, ওটা সাফিসিয়েন্ট হবে। এবং আবহাওয়া ভালো হলে সেটা আবার পরিমাণটা একটু বাড়তেও পারে। আবার আবহাওয়া যদি খারাপ থাকে, অল্প দিনে গাছ যদি নষ্ট হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে একটুখানি ফলনটা কমে যায়। করলাতে কি খরচ হয়? কলাতে সেরম ধরনের খরচ নেই। কলাতে আপনার ওই নিম তেল বা তেতো জাতীয় যে কোনো একটা কীটনাশক, হালকা দামে কীটনাশক দিলেই যথেষ্ট। সারটার বা শ্রমিকের খরচ? না, শ্রমিকের খরচ বলতে কলা আপনার 2বার কুড়িয়ে দিলে কলা হয়ে যায়। কারণ কলা যখন মানে শিকড়টা জমির মধ্যে ছড়িয়ে যায় তখন আর কোড়া হয় না, কারণ করলেই শিকড়টা কাটা পড়ে যায়, তাতে গাছটা দুর্বল হয়ে যায়। ওটা ওই 2-1বার ঘাস লিরিয়ে দিলেই হয়ে যায়। ঝিঙে ছিল, ঝিঙে কোথায়, মানে ওই বেড়াতে ছিল? হ্যাঁ, ওটা আপনার বেগুন বা কলা গাছের বেড়ার গায়ে গিয়ে আমি ঝিঙে থানা দিয়েছিলাম, এবং ঝিঙেও প্রচুর পরিমাণে ঝিঙে হয়েছিল। আর ঝিঙের তো সেভাবে তাহলে কোনো খরচ নেই? না না, ঝিঙে সেরকম ধরনের খরচ নেই। ঝিঙে আপনার থানা দিই, থানা দেওয়ার পরে কিছুদিন পর গাছ বেরোনোর পরে ওই 10-26 ইউরিয়া খোল দিয়ে গোড়াটা বেঁধে দেওয়ার পরে মাঝে আর একবার 10-26 ইউরিয়া খোল দিলেই মোটামুটি 3 মাস পার করে দেয়। ঝিঙে কীরকম ফলন হয়? আর ঝিঙে ওই 6 কাঠা জমি যে বেড়াতে ঝিঙে হয়, তা আপনার ওই সপ্তাহে মোটামুটি 40-45 কেজি করে ঝিঙে ওঠে। আর এটার দাম? আর দাম ধরুন এবছর ওই 30-35-37 এরকম বাজার পেয়েছিলাম। সপ্তাহে 40 কেজি মানে ওই 1.5 কুইন্টালে যদি ধরি এবং 30 টাকা করে যদি কেজি ধরি, তার মানে ওটাও 4,500 টাকা মোটামুটি। এটা 3 মাস মতো? হ্যাঁ, এটা 3 মাস মতো হয়। তারপর আপনার ওই যখনই শীতের আঁচটা পড়ে যায় তখন গাছটা অটোমেটিক নষ্ট হয়ে যায়। আপনার রবিতে আর কি কি সবজি রয়েছে? রবিতে যেমন আমি এখন মটরশুঁটি লাগিয়েছি, তারপর বাঁধাকপি চারা লাগিয়েছি, ফুলকপি লাগিয়েছি। এগুলোর জন্য আলাদা জমি? না, এই কটার জন্য আলাদা জমি আমাকে ব্যবহার করতে হয় নাই, কারণ যে কলা গাছ আমি যে তুলে ফেলেছি, এবার সেই জায়গাতেই আমি ওইখানটাতেই আপনার বাঁধাকপি, ফুলকপি এবং মটরশুঁটি লাগিয়ে দিয়েছি। মানে জমিটা আমি 2-4 দিন রেস্ট দিই, ওই একই জায়গাতে লাগিয়ে দিয়েছি। 6 কাঠা আর 3 কাঠা, 9 কাঠাতে আপনার এই সবজি,
এই রকম একটা লাভালাভ। উৎপলবাবু, চাষ করে তো অনেকেই বলছেন ততটা লাভ হচ্ছে না, কিন্তু সবজি চাষে তো যথেষ্ট লাভ। হ্যাঁ, সবজি চাষে আপনার প্রচুর লাভ। উন্নত ধরনের বেচন দিয়ে যদি সবজি লাগানো হয় তো সেই ক্ষেত্রে প্রচুর লাভজনক সবজিতে। যারা ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, যাদের জমির পরিমাণ খুব কম, তাদের কিন্তু ভালো লাভ করতে অবশ্যই সবজি চাষ করা উচিত, তাই তো? একদম আমি বলবো যাদের জমির পরিমাণ কম তারা গ্রীষ্মের ধান বা বর্ষার ধান একটু কম লাগেও সেই সব জমিতে সবজি চাষ করলে ধানের যা পাবে তার 10 ডাবল সবজিতে লাভজনক হবে। যেসব ক্ষুদ্র চাষি রয়েছে তাদেরকে বলবো যে সবজি চাষ করুন, সবজি চাষে প্রচুর লাভ। উৎপলবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্যে। তার চেয়েও বড় কথা হলো আপনার অত্যন্ত মূল্যবান পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্যে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।